বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের তৃতীয় দিন। ভোটের আগে প্রস্তুতির খুঁটিনাটি দেখে নিচ্ছেন শাহ। বিজেপির শিকড় শক্ত করতে ফের দিলীপ ঘোষকেও কাছে টানছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন অমিত শাহ। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেছেন তিনি। তারপর ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়েছেন অমিত শাহ। ভোটের আগে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরের শেষ দিন বুধবার সকালে সল্টলেকের একটি হোটেলে বিজেপির সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন শাহ। তারপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেছেন। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কিভাবে কাজ করবে সেই দিক নির্দেশ দিয়েছেন তিনি। লক্ষ্য স্থির করে দিয়েছেন। সূত্রের খবর, অমিত শাহ এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলকে 360 ডিগ্রি আক্রমণ করতে হবে। দলের মূল সংগঠন, শাখা সংগঠন সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপাতে হবে। একজোটে কাজ করে বাংলা জয় করতে হবে বলেই পরামর্শ দিয়েছেন তিনি। তবে শুধু দুর্নীতি ইস্যুতেই এইবার জোড়া ফুল শিবিরকে বিঁধবে না পদ্ম শিবির। সূত্রের খবর, এবার বিজেপির হাতিয়ার হবে অনুপ্রবেশ। বাংলায় অনুপ্রবেশ নিয়ে সুর চড়াবে বিজেপি। পাশাপাশি দিলীপ ঘোষকে সভায় ডেকে দলে সক্রিয় করা ছাড়াও তৃণমূলের একটি অস্ত্র ভাঙল পদ্ম শিবির। বিজেপি যে ঐক্যবদ্ধ তা প্রমাণ করলো। তৃণমূল বারবার বিজেপির ভাঙন নিয়ে প্রশ্ন তোলে, তাই এক্ষেত্রে যে বিজেপি এক ঢিলে 2 পাখি মারল তা মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। একটা লাইন বলো, প্রশ্নটা বলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে রাজ্যে এসেছেন। তার একাধিক কর্মসূচি ছিল, তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন এবং 26-এ তিনি যেমনটা আশা করছেন, অমিত শাহর আশা, তারা 2026-এ নীলবাড়ি দখল করতে পারবেন, এমনটাই তারা আশাবাদী। কি মনে হচ্ছে, তারা কি সত্যি নীলবাড়ি পুরো দখল করতে পারবেন? সৌমিক, দেখো, এবারে অমিত শাহ 3 দিনের সফরে এসেছেন যখন এ রাজ্যে এসআইআর চলছে, এবং এসআইআর যখন চলছে দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব চলছে, তাই নিয়ে বহু বিতর্ক। তৃণমূল বিভিন্ন জায়গায় শুনানি নিয়ে নানান অভিযোগ করছে, কেন বিএলআররা শুনানিতে উপস্থিত থাকবে না। ঠিক সেই আবহে অমিত শাহের কলকাতায় আসা এবং 3 দিন ধরে থাকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে অমিত শাহ প্রথম দিন সাংবাদিক বৈঠক করেছেন। উনি সোমবার রাতে কলকাতায় এসেছেন, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠকে তিনি এ রাজ্যের শাসক দলকে তীব্র তুলোধনা করেছেন। এখানকার বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে যে সমস্ত অনৈতিক কাজকর্ম হয়েছে তা নিয়ে তিনি সরব হয়েছেন এবং তিনি বলেছেন যে এবার বাংলার মানুষ প্রস্তুত, তারা এবার সরকারের ক্ষমতায় আসছে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে পরের দিন কিন্তু এরপরে তিনি ফেস বাই ফেস বিজেপির বিভিন্ন নেতা কর্মী তাদের সঙ্গে কিন্তু মিটিং করেছেন এবং যে মিটিং থেকে জানা যাচ্ছে এবার কিন্তু তিনি একদম প্রতিটা লক্ষ্য ধরে ধরে কিন্তু বলে দিয়েছেন যে এবার আর কোনো আমরা যাতে বিফল না হয়, অর্থাৎ এবার আমাদের জয় চাই, যে কোনো মূল্যে জয় চাই, তার জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। প্রথমত যে 200 আসনের লক্ষ্য এখনো পর্যন্ত বেঁধে দিয়েছেন অমিত শাহ। গতবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি পরাজিত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর তাকে কিন্তু বিরোধী দলনেতা করা হয়েছে। তো এইবারও ভবানীপুর তাই বিশেষ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বিজেপি এবং অমিত শাহর কথায় কিন্তু বারবার উঠে এসেছে সেই কথা, নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় তাহলে কেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। সেই সঙ্গে তিনি 200 আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন। সে 200 আসনের লক্ষ্য তিনি
এবং ধরে ধরে প্রায় 2014 থেকে 2024 মানে এই যে 10-11 বছরে বিজেপির যে উত্থান এই বাংলায়, সেই বিজেপির উত্থান নিয়ে তিনি কিন্তু ধীরে ধীরে স্ট্যাটিস্টিক্স তথ্য সহকারে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং সেখানে তিনি বলেছেন যে আমরা 3 আসন থেকে যদি 77টা আসনে পৌঁছতে পারি, 2021 সালে বিজেপি এই রাজ্য থেকে 27টি আসন বিধানসভায় জয়লাভ করেছিল, বাম কংগ্রেস 0। সেইখান থেকে তিনি বলছেন যে 77 থেকে তাহলে কেন 200 আসনে পৌঁছানো অসম্ভব হবে। এবং সেই সঙ্গে তিনি আজকে যে বৈঠকটা করেছেন এই কলকাতায়, সেখানে কলকাতা উত্তর, দক্ষিণ কলকাতা উত্তর শহরতলি অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্র এবং যাদবপুর, এই 4টি যে লোকসভা কেন্দ্র অর্থাৎ 4×7 28টি বিধানসভা কেন্দ্রে অমিত শাহ এদিন 20টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 20টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধেছেন। কারণ আমরা জানি যে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে, জেলাগুলোতে বিজেপির সামান্যতম সংগঠন থাকলেও এই কলকাতায় কিন্তু বিজেপির সংগঠন বা বিজেপির ভোট সে অর্থে খুব একটা ছিল না। কিন্তু যদি দেখা যায় যে কলকাতা পুরসভা এলাকায় কিন্তু বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে, তো সেইখান থেকে স্ট্যাটিস্টিক ধরে বলে দেওয়া হয়েছে যে 28টি আসন, তার মধ্যে 20টি আসন জয়লাভ করতে হবে, অর্থাৎ 20টি আসন যেরকম করে হোক বার করতে হবে। সেই সঙ্গে আরেকটি বিষয় যেটা, সেটা যে এই রাজ্যে তিনি দুটো জিনিস বলেছেন, যে অনুপ্রবেশ এবং দুর্নীতি, এই নিয়েই তিনি, এবং নারীর যে নিরাপত্তা, এই বিষয়গুলোর কর্মসংস্থান, এইগুলোর উপর জোর দিতে বলেছেন। এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, অর্থাৎ দলীয় দ্বন্দ্ব, সেই দলীয় দ্বন্দ্বের অবসানে তিনি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সেটা হচ্ছে সমীর ভট্টাচার্য, বর্তমান রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার আগে তার প্রাক্তন সভাপতি, আরেক প্রাক্তন সভাপতি তথা সাংসদ এবং প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, এই 4 জনকে এক জায়গায় নিয়ে এসে তাদের সঙ্গে মধ্যাহ্নভোজন করেছেন, তাদেরকে দ্বন্দ্ব বলে কাজে নামার নির্দেশ দিয়েছেন। এইটা কিন্তু একটা বড় বিষয়, কারণ বিজেপিতে এখন নানান গোষ্ঠীতে বিভক্ত, সেই গোষ্ঠীকে এক জায়গায় এক ছাতার তলায় এনে কাজ করানোর যে নির্দেশ অমিত শাহ দিলেন, তাতে যদি সত্যি জানি না, মানে রাজনীতিতে হয় না বলেই তো কিছু হয় না। তো আগামী দিনে বঙ্গ বিজেপি কি ভাবে, এই যে অমিত শাহ যে টোটকা বা টিপস দিয়ে গেলেন, সেটা নিয়ে কতটা এগোতে পারবে এখন সময় বলবে। মানুষ, জনগণ ভোট দেবেন, সেদিকে আমাদের নজর থাকবে। একদম, অনেক ধন্যবাদ দাদা।